নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। বিশ্রামগঞ্জে মুখ বধির 5 সদস্যের পরিবারে দুর্যোগ, রাবার বাগানে আগুন, সরকারি সাহায্যের আবেদন। জোড়া ব্রোঞ্জের রাজ্যের মুখ উজ্জ্বল করল ফটিকরায়ের ঈশান দেববর্মা। ধর্মনগরে উষা হার্ডওয়ারে এনফোর্সমেন্ট উইং 3-এর হানা, জল্পনা ব্যবসায়ী মহলে। সাবরুমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন, উদ্যোগে সাবরুম প্রেস ক্লাব। আশারামবাড়ির সীমান্তে গুলির শব্দ, বাড়িতে ঢুকে নির্যাতনের অভিযোগ। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। নীরবতার এক ভারী চাদরে যেন ঢেকে আছে একটি অসহায় পরিবার। কথা বলার ভাষা নেই, শোনার শক্তিও নেই, তবু জীবনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে তারা। এরই মাঝে রাবার বাগানে নাশকতার আগুনে আরো বড় বিপর্যয়ের মুখে পড়েছে পরিবারটি। বিশ্রামগঞ্জের নঞ্জলা এলাকায় বসবাস করেন 90 বছর বয়স্ক আব্দুল আহেদ। দীর্ঘ 16 বছর আগে স্ত্রী সুফিয়া খাতুনের মৃত্যু হয়েছে। বর্তমানে তার পরিবারে রয়েছেন 5 জন মুক ও বধির সদস্য। তারা কেউ কথা বলতে পারে না, আবার কারো কানে শোনার ক্ষমতাও নেই। চরম দারিদ্র্যের মধ্যে কোনো মতে দিন কাটছে এই পরিবারের। সরকারি ভাতা পেলেও তা দিয়ে নিত্য প্রয়োজনীয় খরচ সামলানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি পরিবারের একমাত্র আয়ের ভরসা রাবার বাগানে নাশকতার আগুন লাগার ঘটনায় ক্ষতির মুখে পড়ে তারা। এতে তাদের আর্থিক সংকট আরো গভীর হয়েছে। এমন মানবিক বিপর্যয়ের কথা সামনে এনে এলাকার এক হৃদয়বান যুবক সংবাদ মাধ্যমের মাধ্যমে সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তার বক্তব্য, বিশেষ সহায়তা, পুনর্বাসন এবং আর্থিক অনুদান পেলে পরিবারটি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে। একই পরিবারের 5 জন মুক ও বধির সদস্য, এজন্য ভাগ্যের নির্মম পরিহাস। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সহায়তা এখন সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পরিবারে নাম হয়েছে আব্দুল ওয়াহেদ। তো তাইনের 5 জন ছেলে মেয়ে বাবা, তাইনি এই দুঃখে কাটাইতে আছে। তাইনের স্ত্রীও মারা গেছে, আজকাল থেকে প্রায় 8-10-15 বছর হইব মারা গেছে। তো এখন তাইনি মনে করেন এই মানুষটা অনেক কষ্টে কাটাইতে আছে, দিন যাপন অনেক কষ্টে যাইতে আছে। তো এরকম ফ্যামিলি মানে অনেক কমে আছে। হ্যাঁ, বাবা 5 জন বাবা মানুষ একটা ফ্যামিলির ভিতরে অনেক কমে আছে। তো সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মানে এই ফ্যামিলিটা যাতে একটু নজর দেওয়া লাগে। তারা ভাতা পায়নি, এমনি ভাতা পায়, আরো কিছু সরকার থেকে আরো কিছু সুযোগ সুবিধা যদি দেয়, হ্যাঁ, তাহলে অনেক ভালো হইব। ছোট্ট এক জনপদ থেকে উঠে এসে বড় মঞ্চে সাফল্যের পতাকা ওড়ালো এক কিশোর। অধ্যবসায়, নিয়মিত অনুশীলন আর অদম্য মানসিক শক্তির জেরে আবারও রাজ্যের মুখ উজ্জ্বল করল 16 বছরের ঈশান দেববর্মা। ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার ফটিকরায়ের ফটিকছড়ি এডিসি ভিলেজের বাসিন্দা ঈশান বর্তমানে কুমারঘাট দার্চ ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র। অল্প বয়সে ক্রীড়াক্ষেত্রে তার এই উজ্জ্বল সাফল্য এলাকায় গর্বের আবহ তৈরি করেছে। গত 25 ডিসেম্বর 2025 সালে পাঞ্জাবে অনুষ্ঠিত মার্শাল আর্ট কিক বক্সিং প্রতিযোগিতায় ঈশান স্বাগতিক পাঞ্জাবের এক প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে 3য় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জয় করে। সেই সঙ্গে ট্রফি ও শংসাপত্র লাভ করে সে। এরপর 14 জানুয়ারি 2026 সালে প্রতিবেশী দেশ নেপালে অনুষ্ঠিত 2য় আন্তর্জাতিক আসরেও সে নিজের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখে। সেখানে ভুটানের একটি দলকে হারিয়ে আবারও 3য় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জয় করে এবং ট্রফি ও শংসাপত্র নিয়ে দেশে ফেরে। ঈশান দেববর্মা কুমারঘাট হালাইমুড়া ইউনিফাইড মার্শাল আর্ট একাডেমির একজন প্রতিভাবান খেলোয়াড়। কোচ অভিষেক বিশ্বাসের তত্ত্বাবধানে নিয়মিত প্রশিক্ষণ ও কঠোর পরিশ্রমের ফলে এই জোড়া সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তার বাবা দীনবন্ধু দেববর্মা একজন এসপিও কর্মী এবং মা মেনকা দেববর্মা একজন অঙ্গনওয়াড়ি কর্মী। পরিবারের অকুণ্ঠ সমর্থন ও উৎসাহ ঈশানের এগিয়ে চলার প্রধান শক্তি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন মহল থেকে তার এই কৃতিত্বের জন্য শুভেচ্ছা অভিনন্দনের জোয়ার বয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, মিডিয়ারে আমি আজকে ওয়েলকাম করেছে। আমার নাম ঈশান দেববর্মা, আমি দার্চ স্কুলে পড়ে, এরপরে আমি ক্লাস 10 মাধ্যমিক দিতে আছি এখন। আমার বাবার নাম দীনবন্ধু আর আমার মা মেনকা দেববর্মা। গ্রাম হলো ফটিকছড়া। আজকে আমি করতে চাই, আমি ন্যাশনাল আর ইন্টারন্যাশনালে পার্টিসিপেট করার পর আমার পজিশন হয়েছে 3rd। এরপরে আমি সবাইকে বলতে চাই আর কি, আমার
একটু সাপোর্ট লাগে। আর ত্রিপুরা গরমে আমি নমস্কার করতে চাই। আর আজকে আমি এখানে হলো আমার পার্টিসিপেটের যে পুরস্কার পাইছে এটা দেখানোর জন্য। আচ্ছা, মানে কোন একাডেমিতে তুমি স্টাডি করো? আমার মার্শাল আর্ট একাডেমির নাম হলো ইউনিফাইড মার্শাল আর্ট একাডেমি। অ্যাড্রেস হলো হালাইমুড়া কুমারঘাট। আচ্ছা, তুমি কতবার এই ইয়েতে পার্টিসিপেটে অংশ নিয়েছো? ন্যাশনাল পাঞ্জাবে যে ফোর্থ মানসুরিয়া কম্ফু এর সময় ডিসেম্বর 13 या 14 সময় গেছিলাম, 2 দিন পার্টিসিপেট করছে, এরপরে আইছে। আমার ইন্টারন্যাশনাল ফোর্থ গৌতম বুদ্ধ ক্যারাটে হলো জানুয়ারি 14 या 15 তারিখে হলো। এখানে মানে অর্গানাইজার একটু প্রবলেম দিছে, কিন্তু ইচ্ছা আমরা সলভ করে আইছে। দুপুরের ব্যস্ত সময়ে হঠাৎ করে থমকে গেল ধর্মনগরের ব্যবসায়িক মহল। কোনো পুনঃসূচনা ছাড়াই শহরের প্রাণকেন্দ্রে শুরু হয় দপ্তরের তৎপরতা, আর তাতে চাঞ্চল্য ছড়ায় চারদিকে। শুক্রবার আনুমানিক 12:30 নাগাদ ধর্মনগর শহরে পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় অবস্থিত সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান উষা হার্ডওয়ার্সে হানা দেন চুড়াই বাড়ি স্থিত এনফোর্সমেন্ট উইং 3 দপ্তরের আধিকারিকরা। 4 সদস্যের একটি দল আকস্মিকভাবে দোকানে উপস্থিত হয়ে দীর্ঘ সময় ধরে বিভিন্ন নথিপত্র, ইনভয়েস এবং পণ্যের মজুদ সংক্রান্ত হিসাব নিকাশ খতিয়ে দেখেন। প্রত্যক্ষদর্শীদের মতে আধিকারিকরা প্রায় দীর্ঘক্ষণ ধরে তল্লাশি ও নথি যাচাইয়ের কাজ চালান। তবে অভিযান শেষে তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো মন্তব্য করতে চাননি। দোকানের কর্ণধার তথা ধর্মনগরের পরিচিত ব্যবসায়ী প্রলয় দাস জানান, তার প্রতিষ্ঠানেই প্রথমবার এনফোর্সমেন্ট উইং 3 এর আধিকারিকরা আসেন। তিনি দাবি করেন, সমস্ত ইনভয়েস ও পণ্যের হিসাব পরীক্ষা করে তারা কোনো প্রকার আপত্তি বা নির্দেশনা ছাড়াই স্থান ত্যাগ করেন। হঠাৎ এই হানার কারণ নিয়ে ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রলয় দাস ও তার বড় ভাই ধর্মনগরে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হিসেবেও পরিচিত হওয়ায় ঘটনাটি আরও আলোচনার জন্ম দিয়েছে। তদন্তে কোনো অনিয়মের ইঙ্গিত মিলছে কিনা, নাকি এটি ছিল নিয়মিত পরিদর্শনের অংশ, সে বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। ফলে গোটা বিষয়টি ঘিরে জল্পনা অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার নাম? আমার নাম প্রলয় দাস। কারা এসেছিল এবং কেন এসেছিল? তারা চুরাইবাড়ি সেলটেক্স থেকে এসেছিল। ওই আমার স্টক ভেরিফিকেশন করছে, ওই জায়গাটা দেখতে আগে গেছে। কতজন এসেছিল, কি বলেছে? 3 জন এসেছিল। এমনিতে কিছু বলেনি, বলেছে স্টকটা দেখে চলে গেছে। স্টক ঠিকঠাক ছিল? ঠিকঠাক আছে। আপনার দোকান থেকে ডকুমেন্টস নিয়ে গেছে? না, ডকুমেন্টস কিছু নেই। ডকুমেন্টসও কিছু নেই। কোথায় থেকে এসেছিল তারা? চুরাইবাড়ি সেলটেক্স এনফোর্সমেন্ট। আপনার নামটা? আমার নাম প্রলয় দাস। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? এই অমর পংক্তির মর্মবাণীকে অন্তরে ধারণ করে শনিবার সাব্রুমে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে দিনটি ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে সাব্রুম প্রেস ক্লাব। প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হবে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হবে। এদিন উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষা, ভাষা চর্চার প্রসার এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার উপর গুরুত্ব আরোপ করবেন। দিনের দ্বিতীয় পর্বে সন্ধ্যা 7টা থেকে শুরু হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতা থেকে আগত জনপ্রিয় সঙ্গীত দল মাইলস্টোন ব্যান্ড পরিবেশন করবে দেশাত্মবোধক ও আধুনিক বাংলা গান। সঙ্গীত ও সংস্কৃতির মাধ্যমে ভাষা শহীদদের প্রতি জানানো হবে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সাব্রুমবাসীর কাছে আয়োজন কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি মাতৃভাষার মর্যাদা রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করার এক গৌরবময় মুহূর্ত। প্রেস ক্লাবের পক্ষ থেকে সকল নাগরিককে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানের মর্যাদা রক্ষার আহ্বান জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।
সীমান্তের নীরব সন্ধ্যায় আচমকাই ভেসে এলো গুলির শব্দ, আর তাতে চাঞ্চল্য ছড়া আশারামবাড়ির চামু বস্তিতে। অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে বাড়িতে ঢুকে অতর্কিত নির্যাতনের ঘটনা ঘটেছে। আহত দুজনকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনায় উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি অভিযোগের ভিত্তিতে সীমান্ত রক্ষী বাহিনীর কোম্পানি কমান্ড্যান্ট অনিল কুমার বাইক নিয়ে এসে চামু বস্তির বাসিন্দা সুশঙ্কর দেবকে জিজ্ঞাসাবাদ করেন। অভিযোগ, সেই সময় তিনি আহত হন এবং পরে চিকিৎসার জন্য খোয়াই জেলা হাসপাতালে যান। এরপর সন্ধ্যায় তার বাড়ির সামনে এসে কয়েকজন জওয়ান শূন্যে গুলি ছোড়েন এবং বাড়িতে প্রবেশ করেন বলে দাবি পরিবারের। গুলির শব্দে সুশঙ্করের মা নমিতা দেব বাইরে এলে তার টর্চ কেড়ে নিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। আরও দাবি, কোনো মহিলা জওয়ান ছাড়াই বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের হেনস্থা করা হয়। বিছানায় শুয়ে থাকা এক ভাতিজিকে টেনে মাটিতে ফেলে দেওয়া হয় এবং 7 মাসের অন্তঃসত্ত্বা এক মহিলাকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। সুশঙ্কর দেবের বক্তব্য, তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে তা জানতে চাইলে স্পষ্ট কিছু জানানো হয়নি। ঘটনার পর গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ছড়ায়। তাদের দাবি, সীমান্তে অবৈধ কার্যকলাপ রুখতে বাহিনী কাজ করতেই পারে, তবে অভিযোগের সত্যতা থাকলে পুরো পরিবারকে এমনভাবে হয়রানি করা কতটা যুক্তিসঙ্গত তা খতিয়ে দেখা জরুরি। ঘটনার নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে। এই বিষয়ে আশারামবাড়ি সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এরা তো বললো এসেছিল অনেক গমের বাড়ির ভিতরে প্রথমে এসেছিল রাস্তার মধ্যে ফায়ার করছে, ফায়ার করে এক তলায় এসে কোনো ফালাইয়া শুধু মায়ের পর্যন্ত মারছে, এরকম ওড়াই কি করে এরকম করছে? কি বিষয় কি কেলিকে বলবো জানি না। সকালে কিটা হয়েছে তারা আজকে ঘটনা হয়েছিল যে আমার বাড়িতে চামবস্তিতে, তো চামবস্তি আমার একটা দোকান আছে। আমি বাড়িতে আলু খেতে কাম করতে আসলাম, তো আলু খেতে কাম করে আমি পুকুরে এসেছি পাওয়ার জন্য। এমন সময় আমার মা আছে দোকানে, রোডের পাশে দোকানটা আছে। তো এই চামবস্তির বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিভিল ড্রেসে বাইক নিয়ে এসে আমার মারা জিজ্ঞাসা করছে তোমার ছেলে কই। তো মা আমার ডাক দিয়েছে, আমি পুকুরে আসলাম, পুকুর থেকে বাড়িতে আইসি। আসার পরে যখন আমি দোকানের সামনে আইসি, আমার বলছে তোমার নাম কি? আমি বলছি আমার সুশঙ্কর দেব, আর কোম্পানি কমান্ডার নাম হচ্ছে অনিল কুমার, বিএসএফের কোম্পানি কমান্ডার। তো আমাদের কইতেছে তুমি ক্যাম্পে যাবো। আমি বলছি ক্যাম্পে কেন যাবো স্যার, আমার কী অপরাধ বা কোনো সমস্যা থাকলে আমার এখানে কোন এখানে কোন যেত না, ক্যাম্পে যাওয়া লাগবে। আমি বলছি ঠিক আছে, ক্যাম্পে যদি যেতে হয় আমি গ্রামের মেম্বার প্রধান আছে তারা নিয়ে যাই। এই কথা পাওয়ার পরে আমি কয় তোমার কি জবাব দিতে হইব, তুমি কি চিনো? আমি বিএসএফের কোম্পানি কমান্ডার কইয়া আমার উপরে এখানে অত্যাচার করছে, আমার হাতে মারছে, এখানে মারছে। মারার পরে আমার মা বোন তারা আসছিল, আমার একটা কি কইটা তারা আমার বাড়িতে নিয়ে গেছে। তখন সে গ্রামের মানুষ আমি যখন চিল্লাচিল্লি করছি, গ্রামের মানুষ আইডিয়া দিয়ে সে বাইক নিয়ে ক্যাম্পে ঢুকিয়ে গেছে। ক্যাম্পে ঢুকিয়ে গেছে ভালো কথা। আমি দুপুরবেলা কাম টাম খেয়ে এখন আমি এসেছি হসপিটালে, আমি নিজে চিকিৎসার লেগে এসেছি। চিকিৎসার লেগে আসার পরে আমি কেন ডাক্তার এখানে আইসি বলে দেখা যায় আমার বাড়ি থেকে ফোন আইছে বিএসএফের কোম্পানি কমান্ডার অনিল কুমার। সে আমার বাড়িতে প্রায় 10 থেকে 15 জন লোক বিএসএফ নিয়ে এসে আমার বাড়ি ঘাটার সময় গিয়ে প্রথম ফায়ার করছে। ফায়ার করার পরে আমার মা ফায়ারের শব্দ শুনে যখন টর্চ নিয়ে আইছে, আমার মা হাত থেকে টর্চটা ছুটাইয়া আমার ধাক্কা দিয়ে ফালাইয়া লাঠি দিয়ে আঘাত করছে। আঘাত করার পরে আমার ঘরে গেছে, ঘরে আমার মা ভাই আছে, বৌদি আছে, ছোট একটা ভাতিজিও আছে। বৌদি তো প্রেগনেন্ট? বৌদি প্রেগনেন্ট আছে, 7 মাসের প্রেগনেন্ট আছে। তারা কি কোনো লেডিস মানে বিএসএফ নিয়ে গেছিল? কোনো লেডিস বিএসএফ নিয়ে গেছেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।